আজকে আমরা শিখব কোয়ান্টাম মেকানিক্সের লাস্ট আরেকটা যে অ্যাপ্লিকেশন, সেটা কি বেসিক্যালি ওয়ান ডাইমেনশনাল রেক্ট্যাঙ্গুলার পোটেনশিয়াল বেরিয়ার। মানে একটা পোটেনশিয়াল বেরিয়ার, সেটা কেমন রেক্ট্যাঙ্গুলার। তুমি এখানে দেখো, এই একটা রেক্ট্যাঙ্গুলার শেপ, ঠিক আছে। তো এইখানে পোটেনশিয়াল রয়েছে V0, মানে এই পুরোটুকুনি পোটেনশিয়াল কত V0। এইখানে পোটেনশিয়ালটা 0, আর এখানেও কিন্তু পোটেনশিয়ালটা 0, মানে এগুলো ফ্রি স্পেস, এগুলো ফ্রি স্পেস। এখানে একটা পাহাড়ের মতো একটা টিলা রয়েছে, ঠিক আছে। মানে এটা আমরা ভাবতে পারি এটা একটা পাহাড়, এটা একটা ক্লিয়ার। এদিকে সমতল ভূমি, এদিকে সমতল ভূমি, এটা একটা পাহাড়, যার পোটেনশিয়াল কত V0, মানে এটা এনার্জি, রাইট। তো বেসিক্যালি দেখো, তাহলে এইটা একটা রিজিয়ন, এটা রিজিয়ন 2, রিজিয়ন 1, এটা 2, এটা 3। আমি সাপোজ কনসিডার করে নিচ্ছি যে পার্টিকেলটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসছে, মানে এদিক থেকে বেসিক্যালি এদিকে পার্টিকেলটা মুভ করছে, রাইট। আচ্ছা, তাহলে পরে যখন দেখো পার্টিকেলটার এনার্জি লেস দেন V0, তখন কি পাচ্ছি বেসিক্যালি, তখন কিন্তু একদম পুরো ইন্টারাক্ট, মানে এই দেওয়ালে ধাক্কা মারবে, ভেতরে ঢুকবে, আবার পাস করে চলে আসবে। মানে তিনটে রিজিয়ন, তাহলে একটা রিজিয়ন, তাহলে তিনটে রিজিয়নে কিন্তু আমরা দেখবো। এবার এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা পাবো কি পাবো না সেটা আমরা দেখবো, ক্লিয়ার। মানে যদি এখান থেকে ধাক্কা মারে, দেখো ক্লাসিক্যাল মেকানিক্যালি কি বেসিক্যালি, এটা যদি একটা পাহাড় হয় বা একটা বেরিয়ার যদি হয়, এখানে যদি আমি বল ছুঁড়ে মারি, বলটা কি ভেদ করে কখনোই কি এদিকে চলে আসতে পারবে? কখনোই পারবে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি আমরা দেখবো যে এখানে আসতে পারে, এটা ইন্টারেস্টিং, ক্লিয়ার। তো দেখো তিনটে রিজিয়ন, তাহলে তিনটে রিজিয়নে পোটেনশিয়াল কেমন, ওয়েভ ফাংশন কেমন, সেগুলো দেখে নেওয়া যাক। তাহলে আমি ধরে নিয়েছি যে প্রথম রিজিয়ন, সেখানে পোটেনশিয়ালটা 0, সেই রিজনটা কতখানি, মানে কোনটুকুনি দেখো x<0, রাইট, মানে এই দিকে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর। এবং এই রিজনে ওয়েভ ফাংশনটা বলছে ψ1x, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সিমিলারলি যে 2 নম্বর রিজন, সেই 2 নম্বর রিজনে পোটেনশিয়াল রয়েছে V0, আর ওয়েভ ফাংশনে আমি ধরে নিয়েছি ψ2। কোন রিজনটুকুনি দেখো, এইখান থেকে এইটুকুনি কিন্তু, হ্যাঁ, 0 অথবা মানে 0 থেকে বড়, অথবা কি এখানে a অথবা এর থেকে ছোট, ক্লিয়ার। আচ্ছা, রিজিয়ন 3তে পোটেনশিয়ালটা কত, নিশ্চয়ই 0 হবে। আর ওয়েভ ফাংশনটা কতখানি, ψ3। আমি এগুলো কনসিডার করে নিয়েছি, ক্লিয়ার। আচ্ছা, তাহলে ফার্স্ট কেস আমরা যেটা দেখব, যে পার্টিকেলটার এনার্জি সেটা যদি সাপোজ পোটেনশিয়ালের থেকে কম হয়, তাহলে কি হবে? এই যে পোটেনশিয়ালের থেকে কম হয়, তার মানে কি দেওয়ালটায় গিয়ে ধাক্কা মারবে, তাই তো। তার মানে কি ভেদ করে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে এই যে প্রসেসটা, যেটাকে বলে আমরা টানেলিং ইফেক্ট। টানেলিং ইফেক্ট মানে কি? টানেল মানে বেসিক্যালি একটা পাহাড় রয়েছে এরকম, রাইট, একটা পাহাড় রয়েছে। এবার আমি এখানে কী করে দিলাম, এখানে একটা টানেল করে দিলাম। তার মানে কি এই পাহাড়ের ভেতর দিয়ে কিন্তু কেউ মুভ করতে পারবে, মানে ওখানে ট্রেন যাচ্ছে এদিক দিয়ে। তাহলে পাহাড় রয়েছে, পাহাড়ের মাঝখান দিয়ে কেটে মানে ট্রেন পথ আমি তৈরি করে দিলাম, ঠিক আছে, বা এরকম টানেল করে দিলাম। তাহলে এটাকে বলে আমরা কি, টানেলিং, তাই না? তো এইখানে সেই ব্যাপারটা হয় বেসিক্যালি। এখানে কিন্তু এরকম ফাঁক ফোকর কিছুই নেই, মানে এরকম দেখো, দেখতেই পাচ্ছ পোটেনশিয়াল বেরিয়ারটা কেমন, পুরো সলিড রয়েছে। একটা এক্সাম্পল আমরা বলতে পারি, মানে এটা একটা একদম প্রপার এক্সাম্পল, সেটা কি বেসিক্যালি নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি রয়েছে, নিউট্রন রয়েছে, প্রোটন রয়েছে, রাইট। নিউক্লিয়াসের মধ্যে নিউট্রন, প্রোটন এরা রয়েছে, ওকে। এইবার তোমরা নিশ্চয়ই পড়েছো আলফা ডিকে, আলফা ডিকে। তাহলে এখান থেকে বলছে নাকি আলফা পার্টিকেল বেরোয়, রাইট। তাহলে একটা কথা আমাকে বলো, নিউক্লিয়াসটা তো এরকম একটা বাউন্ড ফর্মে রয়েছে, তার একটা পোটেনশিয়াল এনার্জি রয়েছে নিশ্চয়ই, মানে তার একটা বাউন্ড অবস্থায় রয়েছে, মানে একটা বেরিয়ার আছে নিশ্চয়ই। তাহলে এই বেরিয়ারটাও তো ভেদ করে এই আলফা পার্টিকেলটা বেরিয়ে এসছে। তার মানে কি, দেখো কোয়ান্টাম মেকানিক্যালি কিন্তু মানে পার্টিকেল বেরোতে পারে। কোয়ান্টাম মেকানিক্যালি কী দেখতে পাচ্ছি আমরা, এই ট্রান্সমিশন হতে পারে, মানে এটা কি বলে আমরা টানেলিং ইফেক্ট, রাইট। এই যে এই থিওরিটা নিউক্লিয়ার ফিজিক্সে পড়ানো হয়, সেটাকে আমরা বলি গ্যামো থিওরি। মানে এই যে প্রবলেমটা আমি করছি এখানে, এইটা এখানে করা যায়। আর ওই নিউক্লিয়ার ফিজিক্সে গ্যামো থিওরি, মানে আলফা যে পার্টিকেল যে রেডিয়েশন রয়েছে, আলফা রেডিয়েশন বা আলফা ডিকে, সেইখানটাতে তোমরা গ্যামো থিওরি পড়বে সেটা। আর এই ক্যালকুলেশনটা সেম, একই জিনিস, ক্লিয়ার। মানে ওইখানে আমরা ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা আমরা বের করি। তো এই যে একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা বেসিক্যালি কি আমাদের এই প্রবলেমটা, ক্লিয়ার। তো সেটা আমরা ধরে নিয়েছি, দেখো টানেলিং ইফেক্ট। তো যে তিনটে রিজিয়ন পেলাম, তাহলে তিনটে রিজিয়নে স্কোরিংয়ের ইকুয়েশন কেমন হবে সেটা দেখে নেওয়া যাক। তাহলে দেখো প্রথম রিজিয়নটা,
সেখানে কি দেখো পোটেনশিয়াল যেহেতু জিরো, তাহলে কি এখানে পোটেনশিয়ালের পার্ট লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এই টার্মটা পাচ্ছি আমরা কি স্ক্রোডিঞ্জার ইকুয়েশন, রাইট, ফর রিজিয়ন 1। আচ্ছা, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করো, তাহলে এটাকে ডান দিকে নিয়ে চলে আসে, তাহলে এরকম টার্ম পাচ্ছি আমরা। তাহলে এখানে 2m/h², এটাকে আমি ধরে নিচ্ছি কে, ফাইন, মানে কে বেসিক্যালি √2m/h²। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম। দেখো এই ইকুয়েশন দেখে তুমি বুঝতে পারছো এটা সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন, তাহলে তার সলিউশন আমরা সবাই জানি। আচ্ছা, 2 নম্বর রিজিয়নে কি দেখো, 2 নম্বর রিজিয়নে কিন্তু পোটেনশিয়াল রয়েছে, সেটা কত V0, তাহলে এখানে কিন্তু V0টা লিখতে হবে। এবার আমরা এটাকে সিম্পলিফাই করলাম, V0টাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে এটা হলো। এবার এই পার্টটুকুনিকে আমি ডান দিকে নিয়ে চলে আসলাম। এবার দেখেন একটা মাইনাস রয়েছে, তাই আমি কী করেছি মাইনাসটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। যদি ভেতরে ঢুকিয়ে দিই তাহলে E মাইনাস V0 ছিল, তাহলে সেটা কত হবে V0 মাইনাস E হয়ে যাবে, তাই হচ্ছে। ক্লিয়ার? এবার এটাকে সিম্পলিফাই করলাম, মানে বেসিক্যালি কি এটাকে পুট করলাম, এটাকে কী ধরলাম আমি আলফা ধরলাম, দিয়ে আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। এটা কিন্তু সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন নয়, এর যে সলিউশন, এই সলিউশনটা আমরা বের করতে পারি পার্টিকুলার ইন্টিগ্রাল বা কমপ্লিমেন্টারি ফাংশন ওইটা ইউজ করে, রাইট। আচ্ছা, এইবার 3 নম্বর যে রিজিয়ন, সেই 3 নম্বর রিজিয়নে একই রকম, যেহেতু পোটেনশিয়াল নেই তাহলে V0টা মানে ভিটা 0 হয়ে যাবে, তাহলে এখানে লেখার কোনো প্রয়োজন নেই। এটাকে সিম্পলিফাই করো, দেখো একই জিনিস পাচ্ছ তুমি 2m/h²। তো এটা কি ধরেছিলে তুমি, কে ধরেছিলে, মনে আছে? এটা কে ধরেছিলে তুমি, এই যে কে ধরেছিলে, তাহলে এখানেও কিন্তু কেই ধরতে হবে, কারণ একই যেহেতু ভ্যালু মানে সরি একই যেহেতু মানে টার্মটা রয়েছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, এটা একই কনস্ট্যান্ট হবে, রাইট। আচ্ছা, তাহলে এটাকে আমরা কে ধরলাম। তাহলে এই যে 3টি ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটা কিন্তু আবার SHM এর ইকুয়েশন। তাহলে এই 3টি ইকুয়েশনের সলিউশন আমরা জানি, তাহলে সলিউশন কেমন হবে দেখো। তাহলে প্রথম ইকুয়েশনটা কিন্তু SHM এর ইকুয়েশন, তাই এই যে E টু দি পাওয়ার মাথায় কিন্তু আয়োটা টার্ম থাকবে, তাহলে এইটা পাচ্ছি আমরা প্রথমটার সলিউশন। সেকেন্ডটা কিন্তু SHM এর ইকুয়েশন নয়, তার জন্য দেখো এখানে আয়োটা নেই, জাস্ট সিম্পল আলফা ইন্টু এক্স, আর এটা কি মাইনাস আলফা ইন্টু এক্স, মানে E টু দি পাওয়ার অবশ্যই। ক্লিয়ার? একই রকমভাবে যে 3 নম্বর যে ওই ফাংশনটা মানে 3 নম্বর যে ইকুয়েশনটা, সেই 3 নম্বর ইকুয়েশনের যে সলিউশন সেটা কত হবে, এটা হবে। এটাও কিন্তু সিম্পল হারমোনিক মোশন ইকুয়েশন। এখানে দেখো আমি এফ থেকে স্টার্ট করেছি, এখানে বেসিক্যালি আমরা এখানে ই লিখতে পারতাম, ই লিখিনি বেসিক্যালি ওই যেহেতু পার্টিকেল এনার্জি, তাই আমরা ই লিখিনি। এই কনস্ট্যান্ট তোমরা যা খুশি ধরতে পারো, সেটা তো কারোর উপর ডিপেন্ড করে না, যে যেমন চাইবে তেমন ধরতে পারে, রাইট। আচ্ছা, তাহলে এই যে A B C D F যেগুলো কি, এগুলো কনস্ট্যান্ট, এগুলো বের করা যেতে পারে বাই ইউজিং বাউন্ডারি কন্ডিশন, রাইট। আচ্ছা, তবে এই 6 নম্বর ইকুয়েশনটা যদি ভালো করে তুমি দেখো, তুমি বুঝতে পারবে যে এই যে টার্মটা, এই টার্মটা রিপ্রেজেন্ট করে রিফ্লেকশন পার্ট। এটা আমরা কি রিপ্রেজেন্ট করে, রিফ্লেকশন পার্ট, রাইট, রিফ্লেকশন ওয়েভ ইন রিজিয়ন 3। ক্লিয়ার? তাহলে এই 3 নম্বর রিজিয়নটা দেখো, 3 নম্বর রিজিয়ন যদি ভালো করে দেখো তুমি, এই 3 নম্বর রিজিয়ন এখানে কি কোনো ব্যারিয়ার রয়েছে যে এটাকে রিফ্লেক্ট করবো এফটাকে, কোনো ব্যারিয়ার নেই। তার মানে কি রিফ্লেকশন হওয়ার সম্ভাবনা নেই, 0। তার মানে কি রিফ্লেকশন পার্টটা কি অবশ্যই 0 হবে, ফিজিক্যালি বোঝা যাচ্ছে। তাহলে রিফ্লেকশন পার্টটা কিন্তু অবশ্যই 0 হবে, তার মানে আমরা বলতে পারি G = 0, ফাইন। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এই যে ওয়েভ ফাংশন সেটা কত হবে, সেটা ψ3 = এইটা, শুধুমাত্র এই এফ এর টার্মটুকুনি থাকবে। ওকে, আচ্ছা, তাহলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এই কনস্ট্যান্টের ভ্যালুগুলো বের করতে পারি। সো বাউন্ডারি কন্ডিশন কী কী হবে দেখো, মেনলি বাউন্ডারি কন্ডিশন এখানে 4টা হবে, কারণ দুটো বাউন্ডারি রয়েছে। দেখো এই যে এখানটায়, তাহলে x = 0, তাহলে x = 0-তে দেখো ওয়েভ ফাংশনটা কী হতে হবে, সিঙ্গেল ভ্যালুড হতে হবে। মানে দুটো মানে কন্ডিশন তোমাকে মনে রাখতে হবে, একটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে, সেকেন্ড হচ্ছে তোমার ওয়েভ ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে। তাহলে এই যে x = 0 পয়েন্ট, তাহলে এই যে 0 পয়েন্টে দেখো ψ1 আর ψ2 তার এক হওয়া উচিত। তাহলে ψ1 আর ψ2 কিন্তু একই হবে, কারণ সিঙ্গেল ভ্যালুড, একটা পয়েন্টে ওয়েভ ফাংশনের ডবল ভ্যালু হতে পারে না বা মাল্টিপল ভ্যালু হতে পারে না, সিঙ্গেল ভ্যালুড ফাংশন। যেহেতু ওয়েভ ফাংশন একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন, তার মানে কি একটা পয়েন্টে পার্টিকুলার একটা পয়েন্টে ওয়েভ ফাংশন সেম হবে। তা আমরা এখানে লিখেছি দেখো ψ1 আর ψ2 সেটা কত, ψ1 আর ψ2 @x = 0-তে সমান হবে। জিনিসটাকে বুঝতে পারলাম। সিমিলারলি তাহলে ওই @x = 0 পয়েন্টে তারা কন্টিনিউয়াস হবে, তার মানে তাদের ডেরিভেটিভটা এক্সিস্ট করবে, রাইট। তাহলে এর ডেরিভেটিভ x1 এর ψ1 এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, আর এখানে ψ2 ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এটা কত @x = 0। তো এটাও বুঝলাম।
সিমিলারলি এটা কি এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, দেখো সবগুলো থেকে এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট। তাহলে এবার আমরা এক্স ইকুয়াল টু এ পয়েন্টের ক্ষেত্রে দেখি কেমন হবে, রাইট? একই রকম, তাহলে যে এক্স ইকুয়াল টু যখন এ, সেইখানেও তো একটা বাউন্ডারি রয়েছে, তাহলে এই বাউন্ডারিতে কিন্তু ওয়েভ ফাংশনটা অবশ্যই সিঙ্গেল ভ্যালু হতে হবে, মানে একটা ওয়েভ ফাংশন হতে হবে। তাই আমরা বলতে পারি এই যে বাউন্ডারি কন্ডিশনটা ট্রু, মানে সাই টু এদিকে সাই টু এদিকে সাই থ্রি, তাহলে সাই টু আর সাই থ্রি কি সেম হবে অ্যাট এক্স ইকুয়াল টু এ, তাই লিখেছি এখানে। একই রকমভাবে তাহলে এর যে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস হবে, মানে এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তারা সমান হবে কোথায়? অ্যাট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি বাউন্ডারি কন্ডিশন, রাইট? এবার এই বাউন্ডারি কন্ডিশনগুলোকে ইকুয়েশন অ্যাপ্লাই করলে পরে আমরা এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে একটা রিলেশন পেয়ে যাই। দেখো তিনটের জন্য তিনটে রিলেশন পাচ্ছি আমরা, কি এক হচ্ছে তোমার এটা এটা এটা, তোমরা নিশ্চয়ই এটা করতে পারো, জাস্ট পুট করে দেবে ওই বাউন্ডারি, মানে ধরো এখানে আমি বলছি বাউন্ডারি কন্ডিশন 1 অ্যাপ্লাই করলাম, তাহলে বাউন্ডারি কন্ডিশন যখন 1 অ্যাপ্লাই করবো, এটা যখন অ্যাপ্লাই করবো সাই 1 সাইডে তুমি জানো, জাস্ট এক্সের জায়গায় 0 পুট করে দেবে, তাহলেই হয়ে গেল, ক্লিয়ার? তাহলে তুমি পেয়ে গেলে প্রথমটা। হ্যাঁ, এবার সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন দেখো, সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন তোমার কী করতে হবে? বেসিক্যালি ডেরিভেটিভ করতে হবে, তাই না? এখানে দেখো ডেরিভেটিভ আছে, তোমাকে ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স, তখন কি অ্যাট এক্স ইকুয়াল 0 পুট করে দেবে, তাহলে তারা কি সমান হয়ে যাবে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, সিমিলারলি 3 নম্বর যে বাউন্ডারি কন্ডিশন সেটা অ্যাপ্লাই করেও কিন্তু আমরা এই ইকুয়েশনটা পাচ্ছি। 4 নম্বরটা করেও আমরা এটা পাচ্ছি, মানে 3 নম্বরটাও সোজা ছিল, কারণ শুধুমাত্র ভ্যালু পুট করে দিলে হয়ে যাবে এক্স ইকুয়াল টু এ, বাট 4 নম্বরটা কি? 4 নম্বরটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে তার ভ্যালুগুলো পুট করতে হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে 4টে ইকুয়েশন আমরা পেলাম, এই যে 8, 9, 10, 11, এই 4টে ইকুয়েশন যদি আমরা সলভ করি, সলভ করে আমরা কি, হ্যাঁ, এফ এর ভ্যালু আমরা বের করতে পারি। এই যে এফ এর ভ্যালুটাকে আমরা কিন্তু বের করতে পারি। এখানে আমি ক্যালকুলেশন করে দেখাই নি, ক্যালকুলেশন অনেকটা বড়, তোমরা পরীক্ষার সময় অবশ্যই ক্যালকুলেশনটাকে স্কিপ করবে, ঠিক আছে? যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, আর এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আজ করাচ্ছি আমি সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষা পারপাসে খুবই ইম্পর্টেন্ট। তো পরীক্ষায় যখন দেবে একটুখানি হাতে কলমে লিখে লিখে এটাকে মানে মনে রাখবে, ঠিক আছে? মানে বারবার লিখবে, লিখলে পরেই কি এটা মনে থাকবে। এই যে আমি লিখেছি এফ এর ভ্যালুটা কিন্তু মনে থাকবে তুমি যদি বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, মানে এমনি মুখস্থ করলে হয়তো ভুলে যাবে, কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে বেশি মনে থাকবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এর যে মানে কী করে ক্যালকুলেশন করে এফ এর মানটা বেরোয়, যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি হচ্ছে গিয়ে নেক্সট ভিডিওতে তার ক্যালকুলেশনটা করে দেখিয়ে দেবো, ক্লিয়ার? কিন্তু এখানে আমি স্কিপ করেছি, হ্যাঁ, কারণ এক্সাম পারপাসে এটাকে অবশ্যই তোমরা স্কিপ করবে, শুধুমাত্র এফ এর ভ্যালুটা লিখে নেবে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি পরের ভিডিওতে এর ক্যালকুলেশনটা দেখিয়ে দেবো, ফাইন? আচ্ছা, এইবার আমরা আমাদের মেন উদ্দেশ্য কি, যে ওয়েভটা কি 3 নম্বর রিজনে আসবে, মানে কি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আমাকে বের করতে হবে, মেনলি এটাই ইম্পর্টেন্ট, এটাই আমাদের বের করতে দেয়। তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট আমি কী করে বের করবো, দেখো মানে 3 নম্বর মানে এরকম ছিল তো বেরিয়ারটা, রাইট? তাহলে এটা রিজন 1, এটা 2, এটা 3, তাহলে এই ওয়েভ আসলো, এই গেল এই, তাহলে এই 3 নম্বর রিজনে কি আমি পাবো ওয়েভটাকে? তার মানে কি, যদি পাই তাহলে কি ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ভ্যালু কিছু থাকবে, আর না পেলে 0 হবে, মানে পাবোই না। দেখো এবার কী হয়, ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ভ্যালু কি 0 হয় না থাকে? তাহলে দেখো আমরা কি, এটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ, এটা আমরা জানি ইনসিডেন্ট ওয়েভ, এইটা আমাদের ট্রান্সমিটেড ওয়েভ, রাইট? মানে এই যে ওয়েভটা লিখেছি আমরা, এটা কি ট্রান্সমিটেড ওয়েভ, এটা কি আমাদের ট্রান্সমিটেড ওয়েভ। আর এইখানে দেখো এইটা কিন্তু ইনসিডেন্ট ওয়েভ, এটা রিফ্লেক্টেড ওয়েভ অ্যাট এক্স ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 0 যে বাউন্ডারি এটা সেই বা ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটাতে রিফ্লেক্ট হবে, এটা ক্লিয়ার? তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, তাহলে সাই ইন মানে ইনসিডেন্ট ওয়েভের জন্য মানে ওয়েভের ইকুয়েশন এটা, এটা ট্রান্সমিটেড ওয়েভের ইকুয়েশন এটা, রাইট? এবার আমাদের বের করতে হবে বেসিক্যালি ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, তার জন্য কি জানতে হবে, প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি। সো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য ইনসিডেন্ট ওয়েভ, সেটা কত, ডেফিনেশন এটা। এবার দেখো যেহেতু এক্সপোনেনশিয়াল এরকম টার্মে তুমি মানে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, এরকম টার্ম থাকলে পরে কিন্তু বেসিক্যালি এইটা হয়ে যায় এইচ ক্রস কে বাই এম মড স্কোয়ার, ক্লিয়ার? এটা আমরা জানি, মানে আগের দিনের ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে যে এটা কী করে আমরা ক্যালকুলেশন করেছি। তোমরা অবশ্যই দেখে নিও আগের দিনের ভিডিওগুলো। আচ্ছা,
এবার দেখো আমাকে বের করতে হবে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টও, মানে সরি ট্রান্সমিটেড ওয়েভের জন্য প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি, তবেই তো আমি ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটা পাবো। তো সিমিলারলি আমি একই জিনিস করেছি, ডেফিনিশন লিখেছি। আর এটা কিন্তু এটাই হবে, কেন দেখো এখানে কিন্তু একই টার্ম রয়েছে, শুধুমাত্র কি কনস্ট্যান্ট, মানে এই যে এ, এটা এফ, এই কনস্ট্যান্টগুলো কি আলাদা, তাছাড়া কিন্তু সবই ক্লিয়ার। তাহলে এটা পেলাম আমরা। তাহলে ট্রান্সমিশন কোএফিসিয়েন্টটাকে কি ডিফাইন করবো আমরা? ট্রান্সমিটেড কোএফিসিয়েন্টকে ডিফাইন করতে পারি আমরা, দেখো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য ট্রান্সমিটেড ওয়েভ ডিভাইডেড বাই প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি ফর দ্য ইনসিডেন্ট ওয়েভ। এটা হচ্ছে ডেফিনেশন ট্রান্সমিটেড কোএফিসিয়েন্ট বা ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। এবার দেখো যেহেতু এইচ ক্রস কে বা এম দুজনের মধ্যে রয়েছে, কেটে যাবে, তাহলে শুধুমাত্র উপরে থাকবে মড এফ স্কোয়ার বাই মড এ স্কোয়ার। তাহলে এফের ভ্যালু আমি একটু আগে বের করলাম, তাহলে সেটাকে পুট করে দেবো। এফের ভ্যালু এটা, তাহলে এবার মড এফ মানে কি, মড এফ তার স্কোয়ার, তাহলে এটাকে মড করে স্কোয়ার করে দাও। তাহলে এখানে দেখো এ স্কোয়ার থাকবে একটা, তাই তো? আর এখানেও কিন্তু দেখো, তাহলে এখানে এফ স্কোয়ার রয়েছে, তার মানে কি এ স্কোয়ার পাবো আমি, তাহলে এ স্কোয়ার কেটে গেল, তাহলে এর কোনো পার্ট থাকলো না। এবার এফের যা ভ্যালু রয়েছে মানে এ বাদে সেগুলো লিখে দাও, তাহলে মড করে দাও, মড করে দাও, হোল স্কোয়ার করে দাও, তাহলে হয়ে যাবে। এবার মড করা মানে কি, ধরো এরকম সাই মড স্কোয়ার, এটা মানে কি বেসিক্যালি সাই ইন্টু সাই স্টার, সিম্পল কথা, ক্লিয়ার। তাহলে এখানে দেখো তুমি এটা কি ভাঙছো, তাহলে এখানে যেহেতু আয়োটা রয়েছে তাহলে একটা মাইনাস আসবে, রাইট? যেহেতু হোল স্কোয়ার করেছি মানে কি এইটা ইন্টু এটার কমপ্লেক্স কনজুগেট, তাহলে আই থাকবে আর একটা মাইনাস আই থাকবে, তাহলে মাইনাস থাকলো আবার আই, আবার একটা কি মাইনাস আই, তাহলে আই আই গুণ করলে পরে কত হয়, সরি প্রথমেরটা মাইনাস আই কেন থাকবে, এটা মাইনাস আই হবে না প্রথমে, তাই না? প্রথমে তো আই রয়েছে, তারপরে কমপ্লেক্স কনজুগেট, সেটা কি মাইনাস আই হবে, তাহলে আই আই গুণ করলে পরে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, তাহলে এখানে আমার মাইনাস রয়েছে, মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এখানে হবে দেখো যেহেতু হোল স্কোয়ার করেছে তাহলে 16 আলফা স্কোয়ার কে স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এটা ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস এটা হবে, তার মানে কি 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0 মানে 1, তো এটা পাচ্ছি আমরা। সিমিলারলি তাহলে এইটা ইন্টু এটার কমপ্লেক্স কনজুগেট, তাই লিখেছি আমরা। এবার কমপ্লেক্স কনজুগেট করা মানে কি, যেখানে আই থাকবে সেখানে মাইনাস আই লিখবো, দেখো এখানে আই রয়েছে তাহলে এখানে কি মাইনাস আই লিখে দিলাম, জাস্ট সিম্পল। এবার এটাকে একটুখানি সিম্পলিফাই করেছি আমরা, আর কিছুই না। হ্যাঁ, তাহলে দেখো যেহেতু এটা কি, দেখো এ প্লাস বি, আমি রেড কালারতে দেখাই, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র আছে না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা কার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এখানে পুট করেছি, সেটাই হলো। এবার কি করেছি দেখো, এই যে আলফা, এই যে মানে সরি কস, এই কস টার্মটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারি, তাই না? তাহলে আমরা লিখেছি দেখো 1 প্লাস সাইন হাইপারবোলিক স্কোয়ার, আচ্ছা এগুলো কিন্তু হাইপারবোলিক, হ্যাঁ এখানে কিন্তু সাইন কস না, সাইন হাইপারবোলিক কস হাইপারবোলিক, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এবার আমরা বেসিক্যালি জানি কি, দেখো আমরা বেসিক্যালি জানি কস হাইপারবোলিক স্কোয়ার এক্স মাইনাস সাইন হাইপারবোলিক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, এটা আমরা জানি, ক্লিয়ার। হাইপারবোলিকের ক্ষেত্রে, সিম্পলের ক্ষেত্রে তো প্লাস হয়, হাইপারবোলিকের ক্ষেত্রে মাইনাস হয়। আর এখান থেকে আমরা কি কস এইচ স্কোয়ার মানে কস হাইপারবোলিক স্কোয়ার আলফা ইন্টু এ, তার ভ্যালু কিন্তু পুট করে দিয়েছি, হলো, ভ্যালু পুট করে দিলাম। এবার কমন নিয়ে নেব, হ্যাঁ কমন নিয়ে নিলে পরে আমরা এই আলটিমেট এই টার্মটা পাবো, তাই তো, এটা পাবো আমরা কমন নিলে পরে। আচ্ছা তাহলে এবার এইটাকে একটু ভাঙা যাক, এটাকে দেখো, এটাকে যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার এখানে প্লাস রয়েছে, সো প্লাস 4 আলফা স্কোয়ার কে স্কোয়ার, এবার এই টার্মটুকুনি আর এই টার্মটুকুনি দেখো প্লাস মাইনাসে মাইনাস, তো মাইনাস 2 আলফা স্কোয়ার কে স্কোয়ার হবে। এবার এদিকে রয়েছে আলফা টু দি পাওয়ার 4, এদিকে রয়েছে কে টু দি পাওয়ার 4, তাহলে দেখো কার সূত্র আবার এটা, আলফা স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে কিন্তু প্লাস, তাহলে প্লাস সাইন হবে এটা, তাই না, বড়টা সাইন হয়, তাহলে প্লাস কে স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে তোমার সূত্র, হলো, দেখো তাই এখানে লিখেছি আমি, ক্লিয়ার। আর এখানে কি করেছি আর একটা জিনিস, এই 4 আলফা স্কোয়ার কে স্কোয়ারতে ভাগ করে দিয়েছি, তাহলে ভাগ করলে পরে এখানে থাকছে, আর এখানে কি দেখো 1 হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার এটাকে এবার সিম্পলিফাই করবো, এবার আলফার মান আমরা জানি, মানে এনার্জি টার্মসে লিখবো বেসিক্যালি, তাহলে আলফার মান আমরা এটা জানি, কে এর মান আমরা এটা জানি, তাহলে পুট করে দাও, পুট করে দিলে পরে কি আসবে দেখো, পুট করলে পরে এরকম একটা ফর্ম আসছে, এটা সিম্পল, তোমরা ক্যালকুলেশন করতে পারবে, ক্লিয়ার। এখানে জাস্ট দেখো আমাদের কি কি দরকার,
আলফা স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার কে স্কোয়ার বের করে নিলাম। আর কি দরকার, আলফা স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার ইন্টু কে স্কোয়ার, এই যেটা। এবার ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের ডেফিনেশন আমরা জানি, এই মানে ফর্মুলা এবার পুট করে দিতে পারি আমরা এখানটায় এই ভ্যালুগুলোকে, তাই তো? ভ্যালুগুলো পুট করলে পরে এনার্জি টার্মসে এটা পাচ্ছি আমরা, হলো। এবার দেখো এই যে সাইনের টার্মটা, এটাকে আমরা এক্সপোনেনশিয়াল টার্মে রিপ্রেজেন্ট করতে পারি। এবার এইখানে কখন হবে, তখনই হবে যখন এই আলফা ইন্টু এ মাছ গ্রেটার দ্যান এ, তাহলে আমরা এটাকে আমরা এটা লিখতে পারি আমরা সাইন হাইপারবোলিকের সাথে এক্সপোনেনশিয়ালের রিলেশন আছে, তোমরা দেখে নিও। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু অবশ্যই মাছ গ্রেটার দ্যান 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই ভ্যালুগুলো এখানে পুট করে দাও, পুট করে ক্যালকুলেশন করো, দেখো। হ্যাঁ, এই যে 16 এটা উপরে চলে আসবে, তাহলে 16 হলো ই হলো v0 মাইনাস ই ইন্টু এই যে এক্সপোনেনশিয়ালটা, দেখো উপরে নিয়ে গেছে, তাহলে কি মাইনাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে মাইনাস ডিভাইডেড বাই 40। এবার এখানে দেখো, এখানে কি বেসিক্যালি এই 1টা কোথায় গেলে, তাহলে তুমি বলতে পারো, এখন আমি বললাম যে এই ভ্যালুটা কিন্তু মাছ গ্রেটার দ্যান 1, তাই না? তাহলে মাছ গ্রেটার দ্যান 1 হলে পরে কি আমরা 1টাকে নেগলেক্ট করতে পারি, জাস্ট সিম্পল। তাই নেগলেক্ট করে দিয়েছি, তো ক্যালকুলেশন করেছি, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল আনসার। তাহলে এটা হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। তো ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট তুমি ভ্যালু পাচ্ছ, তার মানে কি তুমি পার্টিকেলটা এনার্জি পোটেনশিয়াল তুমি জানলে পরে, হ্যাঁ, এখানে আলফা ভ্যালু তুমি যদি জানো, তাহলে কি তুমি ট্রান্সমিশন কোএফিসিয়েন্টের মানটা বের করতে পারবে, তাই না? তার মানে কি, তার মানে এটাই বোঝাচ্ছে যে কোয়ান্টাম মেকানিক্যালি টানেলিং পসিবল। তার মানে দেখো, তার জন্যই কিন্তু আলফা পার্টিকেলটা বেরোচ্ছে ফ্রম দ্য নিউক্লিয়াসের বাউন্ড ফর্মে রয়েছে। হ্যাঁ, সেখানে পোটেনশিয়াল রয়েছে, তাহলে সেই পোটেনশিয়াল ভেদ করে কিন্তু তোমার আলফা পার্টিকেলটা বেরিয়ে আসছে। এইবার একটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলা যেতে পারে, এই যে আলফা পার্টিকেল যে বেরোচ্ছে প্রত্যেকটা হিটেই কি বেরোচ্ছে না, এর সম্ভাবনা প্রচুর কম। মানে কি 1000টা হিট মারলে পরে হয়তো একটা বেরোবে, এরকম। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।